চলে এলাম মেধাবীর সুপারনোভা অ্যাপ থেকে বার্ষিক পরীক্ষার ক্র্যাশ কোর্সের অষ্টম শ্রেণীর বিজ্ঞান ক্লাসে। আজকের ক্লাসে থাকছে শুরুতেই দ্বিতীয় অধ্যায় শক্তি। তোমাদের বার্ষিক পরীক্ষার সিলেবাসের এই অধ্যায়টি অনেক গুরুত্বপূর্ণ। এরকম 2 থেকে 3টি অধ্যায় আছে যেখানে বেশিরভাগই ম্যাথমেটিক্যাল প্রবলেম সলভিং রয়েছে, যেগুলো তোমাদের জন্য খুবই ইম্পর্টেন্ট। বার্ষিক পরীক্ষায় এই ম্যাথমেটিক্যাল কোশ্চেন আসলে সেগুলো থেকে অ্যান্সার করা সুবিধাজনক, সেখান থেকে কোনো মার্ক কাটিং হয় না আর সহজে অ্যান্সার করা যায়। আচ্ছা, তো এরপর আমরা দেখব এই অধ্যায়ে কী কী টপিক রয়েছে। কাজ ও শক্তি দেখব, বিভব শক্তির ধারণা, গতিশক্তি, ভর ও শক্তির সম্পর্ক, ক্ষমতার ধারণা। এই প্রতিটি টপিক সম্পর্কে আমাদের পূর্বের ক্লাসে আইডিয়া দেয়া হয়েছিল, তো এখানে হয়তো আর একটু ডিপলি দেখব যেহেতু ক্লাস 8। কাজ ও শক্তি। কাজ কি? কাজ কখন হয়? যখন কোনো বস্তুর কি সরণ হয়, অর্থাৎ বস্তুটিকে এই অবস্থান থেকে এই অবস্থানে নিয়ে আসা হয়, তখন একটি কাজ সম্পন্ন হয়, সেটাকে আমরা কাজ বলি। আর কাজের সূত্র কি? কাজ সমান বলের দিক বরাবর যে সরণ, তা হলো কাজ। কাজ নির্ণয় করতে গেলে আমরা এই সূত্র ব্যবহার করব, অর্থাৎ বল যে প্রয়োগ করা হবে এবং ওই বলের যে দিক বরাবর বল প্রয়োগ করা হবে সেই দিক বরাবর যে সরণ ঘটে তার পরিমাণ গুণ করব। আচ্ছা, তাহলে W সমান সমান Fs, আর কাজের একক আমরা জানি জুল। এরপর এখানে একটু ডিটেলে বলা আছে, শক্তি যেহেতু কাজেরই পরিমাণ তাই এর এককও জুল, অর্থাৎ শক্তি হচ্ছে কি? কাজ করার সামর্থ্য। তো কাজ করার সামর্থ্য যেইটুকু সেটা হচ্ছে কাজ, তাই না? আর সেটাই হচ্ছে শক্তি। তাহলে এই কাজ সমান সমান আমরা শক্তি বলতে পারি। এবার মেধাবীর সুপারনোভা অ্যাপ থেকে এই টপিক রিলেটেড অ্যানিমেটেড ভিডিওটি দেখে আসব। কাজ ও শক্তি। কাজ, বল প্রয়োগ করে একটি বস্তুকে ঠেলে সরিয়ে নেওয়া যায়। কতটুকু বল প্রয়োগ করে কতটুকু সরানো হয়েছে তার উপর নির্ভর করে কতটুকু কাজ করা হয়েছে। বিজ্ঞানের ভাষায় কাজ শব্দটির একটি সুনির্দিষ্ট অর্থ আছে। বল প্রয়োগ করে যদি বলের দিকে একটা বস্তুকে ঠেলে নেওয়া যায়, শুধু তাহলে ধরে নেওয়া হয় যে কাজ করা হয়েছে। মনে করো তুমি একটি ইট ধাক্কা দিয়ে 5 মিটার দূরে সরিয়ে নিয়েছ। তোমার বন্ধু সে একই ইট একই পরিমাণ ধাক্কা দিয়ে 10 মিটার দূরে সরিয়ে নিয়েছে। দুইজন একই পরিমাণ বল প্রয়োগ করে ভিন্ন ভিন্ন দূরত্বে ইট সরিয়েছ। কাজেই দুজনের কাজ হয়েছে দুরকম। আবার একইভাবে দুজনে যদি ধাক্কা দিয়ে ইটটিকে সমান দূরত্বে সরাতে, কিন্তু সরানোর জন্য ভিন্ন পরিমাণ বল প্রয়োগ করতে হতো, তাহলেও কিন্তু কাজের পরিমাণ ভিন্ন হতো। কাজের পরিমাণ বের করার জন্য বল এবং সরণ এই দুইটি রাশি প্রয়োজন। প্রথমত একটি বস্তুতে বল প্রয়োগ করতে হবে এবং সেই বল প্রয়োগ করে বস্তুটির সরণ ঘটাতে হবে। অর্থাৎ গাণিতিকভাবে বলা যায় বল ও সরণের গুণফলই হলো কাজ। কাজ সমান বল গুণ বলের দিক বরাবর সরণ, বা W = F × S। কাজের একক হলো জুল, একে যে দ্বারা লেখা হয়। শক্তি, কাজ করতে প্রয়োজন হয় শক্তির। বিজ্ঞানের ভাষায় শক্তি শব্দটির একটি সুনির্দিষ্ট অর্থ রয়েছে। কাজ করার সামর্থ্যকে বলা হয় শক্তি। শক্তিকে সৃষ্টি বা ধ্বংস করা যায় না। এক ধরনের শক্তি কেবল অন্য ধরনের শক্তিতে বদলে যেতে পারে, একে বলে শক্তির নিত্যতা। আর এক শক্তি থেকে অন্য শক্তিতে বদলে যাওয়াকে বলে শক্তির রূপান্তর। একটু আগে আমরা বল প্রয়োগ করে একটি ইট সরিয়ে কাজ করার কথা আলোচনা করেছি। এই কাজের সামর্থ্য এসেছে তোমার হাত থেকে। তোমার হাতে এই শক্তি এসেছে তোমার দেহে সঞ্চিত রাসায়নিক শক্তি থেকে। তোমার দেহের রাসায়নিক শক্তি এসেছে খাবার থেকে। খাবার হিসেবে ভাত বা রুটি খেয়ে থাকলে সেটি এসেছে ধান গাছ কিংবা গম গাছ থেকে। মাংস হলে এসেছে হাঁস, মুরগি কিংবা গরু ছাগলের মতো কোনো প্রাণী থেকে। প্রাণীরাও বড় হয়েছে ঘাস পাতা খেয়ে। ঘাস পাতা কিংবা অন্যান্য গাছের শক্তি এসেছে সালোক সংশ্লেষণ প্রক্রিয়ার মাধ্যমে। সালোক সংশ্লেষণের জন্য প্রয়োজনীয় আলো আসে সূর্য থেকে। সূর্য তার এই শক্তি পেয়ে থাকে ক্রমাগত চলমান ফিউশন নামের নিউক্লিয় বিক্রিয়া থেকে। এভাবে এক শক্তি থেকে অন্য শক্তির রূপান্তর হতেই থাকে।
শক্তি যেহেতু কাজেরই পরিমাণ, তাই এর এককও জুল। এরপর বিভব শক্তি। বিভব শক্তি কি? যখন বস্তু স্থির থাকে তার মধ্যে এক প্রকার শক্তি সঞ্চিত থাকে, সেই শক্তিটাই হচ্ছে বিভব শক্তি। এবার মেধাবীর সুপারনোভা অ্যাপ থেকে এই টপিক রিলেটেড অ্যানিমেটেড ভিডিওটি দেখে আসব। বিভব শক্তি। আমরা ইতোমধ্যে জেনেছি যে কাজ করার সামর্থ্যই হচ্ছে শক্তি। কিছু শক্তি আছে যা কাজের মাধ্যমে সঞ্চয় করে রাখা যায়। একটা ইলাস্টিক বা রাবার ব্যান্ড টেনে লম্বা করে ছেড়ে দিয়ে সেটা দিয়ে কিছু ছুঁড়ে দেওয়া যায়। আবার একটা স্প্রিংকেও টেনে লম্বা কিংবা চেপে সংকুচিত করে তার ভেতর শক্তি সঞ্চয় করে রাখা যায়। একটা স্প্রিং কিংবা রাবার ব্যান্ড নিজে নিজে লম্বা হয় না, বাইরে থেকে বল প্রয়োগ করে একে লম্বা করতে হয়। এই লম্বা করার প্রক্রিয়ায় যে কাজ করা হয় সেটি রাবার ব্যান্ড কিংবা স্প্রিং এর ভেতর শক্তি হিসেবে জমা হয়ে থাকে। কোনো একটা বস্তুকে তুমি যদি একটা টেবিলের উপর তুলে রাখতে চাও, তোমাকে বস্তুটির উপর বল প্রয়োগ করে সেটিকে টেবিলের উপর তুলতে হবে। তার মানে তখন সেখানে কাজ করা হয়। এই বস্তুটিকে টেবিলের উপর তোলার পর তুমি যদি সেটিকে কিনারায় এনে ছেড়ে দাও, তখন বস্তুটি নিজে থেকেই নিচে পড়ে যাবে, সেটিকে আর টেনে নামাতে হবে না। আবার বস্তুটা যদি একটা স্প্রিং এর উপর পড়ে, তাহলে স্প্রিংটা চেপে ছোট হয়ে যাবে। একটু আগেই আমরা জেনেছি স্প্রিং ছোট করতে বাইরে থেকে বল প্রয়োগ করে কাজ করতে হয়, অর্থাৎ উপর থেকে নিচে পড়ার সময় বস্তুটির মাঝে কাজ করার মতো একটি সক্ষমতা বা শক্তি সৃষ্টি হয়েছে। এই শক্তি কোথা থেকে এসেছে? শুরুতে বস্তুটার উপর কাজ করে যখন উপরে তোলা হয়েছিল, তখন ওই কাজটুকুই বস্তুটিতে শক্তি হিসেবে জমা হয়েছে। বস্তুটিকে টেবিলের কিনারায় এনে ছেড়ে দিলে সেটি অভিকর্ষ বলের কারণে নিচে এসে পড়বে। তাহলে আমরা জানতে পারলাম যে বিশেষ বিশেষ বস্তুর উপরে বল প্রয়োগ করে কাজ করলে সেই কাজটুকু শক্তি হিসেবে জমিয়ে রাখা যায়। বিজ্ঞানের ভাষায় এই শক্তির সাধারণ নাম বিভব শক্তি। আমরা এগুলো অ্যাপের সামারিতে দেখবো যে বিভব শক্তি কি, গতিশক্তি কি। মেইনলি হচ্ছে আমরা এখন ইম্পর্টেন্ট টপিকগুলো নিয়ে আলোচনা করছি, যেগুলো হচ্ছে পরীক্ষায় আসতে পারে এবং তুমি অ্যান্সার করতে পারো বুঝে গিয়ে। আচ্ছা, এখানে আছে অভিকর্ষজ বিভব শক্তি। অভিকর্ষজ বিভব শক্তিটা কি? বিভব শক্তি আর গতিশক্তি বলি, মানে সবই তো শক্তি, তো ওগুলো ওইভাবেই ক্যালকুলেট করতে হবে। বিভব শক্তি কি? অভিকর্ষ বলের বিরুদ্ধে কাজ করা কাজ, মানে কাজই তো আমরা যে দেখেছি ডব্লিউ সমান ই। তাহলে সেখানে নিশ্চয়ই বল আর সরণ গুণ হবে, আর বলটা কি? অভিকর্ষ বল। তো যখনই অভিকর্ষ বল গুণ হবে সেটা হয়ে যাবে অভিকর্ষজ বিভব শক্তি। এরপর হচ্ছে সরণ গুণ হলো, আর অভিকর্ষজ বলটা কি? সেটাই হচ্ছে ওজন। পৃথিবী আমাদেরকে যে বলে আকর্ষণ করে সেটাই হচ্ছে কি? অভিকর্ষজ বল, তাই না? সেটাই হচ্ছে কি? ওজন। আর ওই ওজনের কারণেই অভিকর্ষজ ত্বরণ গুণ হয়। কিসের সাথে? আমাদের ভরের সাথে। ভর আর ওজন এক নয়, সেটি আমরা আগে জানি। তো এখানে যেহেতু অভিকর্ষজ বিভব শক্তি নির্ণয় করব, সেক্ষেত্রে আমাদের ওজনটা ব্যবহৃত হবে আর সাথে সরণ। আর ওজন সমান কি? ভর গুণন অভিকর্ষজ ত্বরণ, এম গুণন জি। এরপর এখন অভিকর্ষজ বিভব শক্তিকে ই, ভরকে এম, অভিকর্ষজ ত্বরণকে জি আর সরণকে এইচ দ্বারা প্রকাশ করলে লেখা যায় ই সমান এম জি এইচ, যেটা হচ্ছে বিভব শক্তির সূত্র। তো তাহলে আমরা জানি কি? ডব্লিউ সমান ই সমান লেখা যায়, ডব্লিউ কি জানতাম আমরা? এফ এস। আর এফ এস সমান আবার লেখা যায় এম এ এস অথবা এম জি এইচ। ডিপেন্ড করে যে আমি সরল রেখায় চলিত বস্তুর উপর কাজ করছি নাকি উপর থেকে নিচে কোনো বস্তু পড়ছে বা কোনো একটা জায়গায় অবস্থান করছে আর কি। তো তখন হচ্ছে এমজিএইচ ব্যবহার করা হয় উপর থেকে নিচের কোনো সম্পর্ক থাকলে। আর এটাকে আবার কি লেখা যাচ্ছে? এটাই হচ্ছে তাহলে ই, ই সমান এমজিএইচ। তো কিভাবে? তাহলে এটাই হচ্ছে আমার ওয়ার্কের ক্ষেত্রে ব্যবহৃত হবে, তারপর ই এর ক্ষেত্রে ব্যবহৃত হয়, আর সেটা হচ্ছে বিভব শক্তিতেও। তো তাহলে এটা মেইন সূত্র বিভব শক্তির, এমজিএইচ। আর এইচ হচ্ছে এখানে উচ্চতা, দেখেছি আমরা সরণের ক্ষেত্রে, মানে যেহেতু সরণটা কোণ বরাবর হয়, যখন উপর থেকে নিচে বস্তু পড়ে তখন হচ্ছে উঁচুতে হয়, উচ্চতায়, তখন সেহেতু উচ্চতা কাজ করে, আর সরল রেখায় এস কাজ করে। তারপর গতিশক্তি। গতিশক্তির কি? যখন চলমান বস্তু থাকে তখন তার মধ্যে এক প্রকার শক্তি সঞ্চিত থাকে, সেটা হচ্ছে গতিশক্তি। এখানে তোমরা একটু ডিটেলসে পড়ে যাবে, আমরা একটু ইম্পর্টেন্ট পার্টগুলো দেখছি। এবারে
এফ সমান এম এ দেখেছি, ই সমান সমান ডব্লিউ দেখেছি, ই সমান এফ এস দেখেছি, কিভাবে হয় এগুলো দেখেছি। এরপর হচ্ছে এই যে গতির সমীকরণের সূত্র ব্যবহার করে আমরা এই সূত্রটাকে চেঞ্জ করে তারপর গতিশক্তির সূত্র বের করতে পারছি। যেহেতু আমরা এক্ষেত্রে গতিশক্তি নির্ণয় করব, তো গতি রিলেটেড আছে, আর গতির সাথে বেগ রিলেটেড আছে, আদি বেগ এবং শেষ বেগ। তো যেহেতু আদি বেগ শেষ বেগ সম্পর্কিত, তাহলে আমাদের গতির তৃতীয় সমীকরণটি ব্যবহার করে দেখব। তো এম এ এস, এখানে আমরা যদি এখানে সরণ এস, আর ত্বরণ নির্ণয় করতে গেলে আমাদের কি লাগবে, ত্বরণের ক্ষেত্রে মানে সবকিছু আর কি বের করে নিয়ে আসতে হবে। তো এম এ এস এটা ছিল এম জি এইচ এর মতোই। এরপর হচ্ছে সমীকরণ যদি দেখি স্থির অবস্থা থেকে চিন্তা করি, যখন ইউ সমান 0, তখন এই সমীকরণটাতে ইউ এর মান বসালে আমরা পাচ্ছি এরকম। এরপর এস সমান লেখা যায় হাফ ভি স্কোয়ার, অর্থাৎ যখন ইউ 0 থাকে মানে গতিশীল অবস্থায় বস্তুর কি হয়, আদিবেগ তো 0ই থাকে, 0 থেকেই তো শুরু করে, আর গতিশীল অবস্থায় তাহলে শেষ বেগটা নির্ণয় করতে হবে। তো শেষ বেগ তখন কি হয়ে যায়, ইউ যেহেতু 0, তখন ভি স্কোয়ার সমান 2as হয়। আর তাহলে এস সমান যদি লিখতে চাই, এস প্রথমে করলাম, এই পাশে নিয়ে আসলাম, তখন হচ্ছে হাফ ভি স্কোয়ার। এবার আমরা এই এস এর পরিবর্তে কি বসাতে পারি, হাফ এম ভি স্কোয়ারটা বসাতে পারি। তবে আমরা পাই ই সমান, এখান থেকে এটা ই সমান হাফ এম ভি স্কোয়ার, যেটা হচ্ছে আমার গতিশক্তির সূত্র। যেহেতু গতিশীল অবস্থায় শক্তি বের করতে হবে, গতিশক্তি, তো তখন হচ্ছে আমার আদিবেগ 0, তো সেভাবে আমরা এই সমীকরণটি পাই, যা হচ্ছে আমার গতিশক্তি নির্ণয়ের সূত্র। এটি ব্যবহার করে একটি উদাহরণ সমাধান করা যায়। একজন 60 কেজি ভরের মানুষ এত বেগে দৌড়াচ্ছে, তার গতিশক্তি কত? আচ্ছা, তাহলে ডিরেক্ট আমরা এই সূত্রে এই মানগুলো বসিয়ে দিলেই পাচ্ছি 270 জুল। এরপর সমীকরণটি ব্যবহার করে দেখানো হয়েছে যে গতিশক্তি আর বিভব শক্তি সমান। তাহলে গতিশক্তি আর ডান পক্ষে পেলাম বিভব শক্তি। সমীকরণটি আরো জানাচ্ছে যে যেটুকু বিভব শক্তি খরচ হয়েছে ঠিক সেটুকু গতিশক্তি অর্জিত হয়েছে। তারপর ভর ও শক্তির সম্পর্ক, এটা একটু আমরা দেখব। এখানে একটা সমীকরণ আছে, ই সমান এম সি স্কোয়ার। সি হলো এখানে আলোর বেগ, আলোর একটি নির্দিষ্ট বেগ রয়েছে যার মানে এটা, সেটাকে 10 টু দি পাওয়ার করে আমরা ব্যবহার করি ম্যাথে। তো তারপরে দেখব ক্ষমতা। ক্ষমতা কি, পাওয়ার, একে পি দ্বারা প্রকাশ করি। পি সমান কি জানি আমরা, পি সমান জানি কাজ বাই সময়। ক্ষমতার সংজ্ঞা কি, ক্ষমতার সংজ্ঞা হচ্ছে একক সময়ে যে পরিমাণ কাজ করা হয় তাকে ক্ষমতা বলা হয়। এবার মেধাবীর সুপারনোভা অ্যাপ থেকে এই টপিক রিলেটেড অ্যানিমেটেড ভিডিওটি দেখে আসব। ক্ষমতা। ধরি আমরা একটি ট্যাঙ্ক পানি দিয়ে ভর্তি করতে চাই। ক্ষমতা। ধরি আমরা একটি ট্যাঙ্ক পানি দিয়ে ভর্তি করতে চাই। এক্ষেত্রে আমরা দুভাবে কাজটি করতে পারি। প্রথমত একটি বালতির সাহায্যে পানি ঢেলে, দ্বিতীয়ত মোটর পাম্প দিয়ে পাম্পের সাহায্যে। প্রথম ক্ষেত্রে বালতি দিয়ে পানি ভরতে সময় বেশি লাগবে এবং দ্বিতীয় ক্ষেত্রে পাম্প দিয়ে পানি ভরতে কম সময় লাগবে, কারণ মোটর পাম্পের ক্ষমতা বেশি। দুজন ব্যক্তি যেমন কামাল ও জামাল সিঁড়ি দিয়ে একতলা থেকে 2 তলায় উঠতে চায়। কামাল ও জামালের ভর সমান। কামালের সিঁড়ি দিয়ে উঠতে সময় লাগে 20 সেকেন্ড, জামালের সিঁড়ি দিয়ে উঠতে সময় লাগে 30 সেকেন্ড। এক্ষেত্রে আমরা বলতে পারি যে কামাল জামালের চেয়ে বেশি ক্ষমতাবান, যদিও দুইজন একই পরিমাণ কাজ করেছে, কারণ জামাল যে কাজটি 30 সেকেন্ডে করেছে, কামাল সে কাজটি 20 সেকেন্ডে করেছে। বিজ্ঞানের ভাষায় ক্ষমতা হচ্ছে কাজ বা শক্তিকে রূপান্তরের হার। কোনো বস্তু একক সময়ে কতটুকু কাজ করলো তা দ্বারা ক্ষমতা পরিমাপ করা হয়। ক্ষমতা সমান কাজ বাই সময়। আমরা এভাবে বলতে পারি কোনো ব্যক্তি বা যন্ত্র দ্বারা টি সময়ে ডব্লিউ পরিমাণ কাজ হলে ক্ষমতা পি হবে। সুতরাং পি ইকুয়াল টু ডব্লিউ বাই টি। ক্ষমতার কোনো দিক নেই, এটি একটি স্কেলার রাশি।
ক্ষমতার একক ওয়াট। এখানে ক্ষমতার সূত্রটি আছে। তো তাহলে আমরা কয়টি সূত্র দেখলাম এখানে? এই ক্ষমতার সূত্র দেখলাম, ভর ও শক্তির একটি সম্পর্ক দেখলাম 2টি, তারপর এখানে গতিশক্তি বিভব শক্তির তাহলে 4টি, এরপর আর হচ্ছে কাজের সূত্র, কাজ শক্তি সূত্র। তাহলে টোটাল কাজ শক্তি সূত্র তো একই, তাহলে টোটাল 5টি সূত্র। কি কি ছিল? W সমান Fs, E সমান Fs বা mgs বা যেটাই বলি mah বা mas বা mgh। তারপর গতিশক্তি বিভব শক্তির সূত্র দেখেছি। গতিশক্তিকে আমরা যদি ই কে দিয়ে লিখি তাহলে লিখব হাফ mv স্কয়ার। সেগুলো আমরা বড় ক্লাসে গিয়ে দেখব, উপরের ক্লাসে গিয়ে দেখতে পাবো। আর ইউ হচ্ছে বিভব শক্তি, সেটাকে mgh শিখেছি। আর আরেকটি সূত্র দেখেছি ই সমান mc স্কয়ার। এই ই ছিল হচ্ছে কিসের সূত্র? যে আলোর বেগ ব্যবহার করা হয়েছিল যেখানে, এই ই হচ্ছে নিউক্লিয়ার বিদ্যুৎ কেন্দ্রে বিদ্যুৎ উৎপাদনের মূল শক্তি আসবে এই সূত্র থেকে। আচ্ছা, এটা হচ্ছে শক্তির সূত্র আর কি, ভর ও শক্তির যে সম্পর্ক সেটা আর কি, এটা একটা সম্পর্ক। আর দেখেছি 1 2 3 4 5টি, এই 5টি সূত্রই দেখেছি আমরা। আর আরেকটি ছিল হচ্ছে কি বিভব শক্তি গতিশক্তির সমান, তাহলে কি mgh সমান হাফ mv স্কয়ার, সেটাও দেখেছি। তো সেই সম্পর্ক থেকেও আমরা, তো এই সম্পর্কটি ব্যবহার করে এই সম্পর্কের কথা বলছিলাম। তো এটা দিয়ে আর কি দেখানো হয়েছে যে এই যতটুকু বিভব শক্তি অর্জিত হয় ততটুকুই কি গতিশক্তিতে পরিণত হয়। তো এরপর আমরা একটু অ্যাপ থেকে সামারিটা দেখবো এই অধ্যায়ের। তো মেধাবীর সুপারনোভা অ্যাপ থেকে আমরা শক্তি অধ্যায়ের সামারি সেকশনে চলে এলাম। এখানে দেখব প্রতিটি অ্যানিমেটেড ভিডিও রয়েছে টপিকের সাথে লিংক করা এবং টপিকের সামারি থাকছে। তো কাজ কাকে বলে সেটা আমরা জানি। এরপর কাজের সূত্রটি দেওয়া আছে, শক্তি দেওয়া আছে, সাথে ভিডিও দেওয়া আছে। এই ভিডিও থেকে তোমার কাজ ও শক্তি সম্পর্কে কনসেপ্ট ক্লিয়ার হয়ে যাবে। এরপর হচ্ছে বিভব শক্তির সংজ্ঞা দেওয়া আছে, এখানে গতিশক্তি কি দেওয়া আছে, ভর ও শক্তির সম্পর্ক, তারপর হচ্ছে ফিউশন, ক্ষমতা। তো এগুলোর ভিডিওগুলো দেখলে ভিডিও শেষে আমরা দেখতে পাবো যে ক্ষমতা এমসিকিউ পার্ট আছে, যেখানে অংশগ্রহণ করে তুমি দেখতে পারো যে তোমার কনসেপ্ট ক্লিয়ার হয়েছে কিনা। আচ্ছা, ক্ষমতার একক কি? ক্ষমতার একক আমরা জানি কি ওয়াট। তারপর নিচের কোনটি সঠিক? ক্ষমতা সমান সমান কাজ বাই সময়, ক্ষমতা সমান সমান শক্তি বাই সময়, কাজ বাই সময়, ক্ষমতা সমান কাজ বাই সময়, একই দুটি। ক্ষমতা সমান কি? পি সমান সমান ডব্লিউ বাই টি দেখেছি আমরা। তো এটাও সঠিক, আবার এটাও একই। তো আচ্ছা, দেখতে পাবো একক সময়ে পাওয়া শক্তির পরিমাণকে কি বলে? শক্তির পরিমাণকে কি বলে একক সময়? তাহলে শক্তিকে কি ইয়ে দিয়ে ভাগ করা হলে, সময় দিয়ে ভাগ করা হলে সেটাকে ক্ষমতা বলে। তারপর 30 ওয়াটের কোন বাতিতে সবচেয়ে বেশি আলো পাওয়া যাবে? আচ্ছা, এটা একটু থিওরিটিক্যাল, তোমরা পড়ে দেখে নিবে, আমি একটা দিয়ে রাখলাম। তো এইভাবে আর কি তোমরা তোমাদের মার্কস দেখে নিশ্চিত হয়ে নিতে পারবে যে তোমাদের কনসেপ্ট কতটুকু ক্লিয়ার হয়েছে। আর এই অধ্যায় থেকে কি কি প্রশ্ন আসতে পারে সেটা তোমাদের ধারণা থাকলে, মানে তুমি যদি থিওরি জানো, নলেজ থাকে, তুমি যে কোনো প্রশ্নের উত্তর এমনিতেই দিতে পারবে। তো এই জন্য ইম্পর্টেন্ট জিনিসগুলো তোমরা একটু বুঝে জেনে যাবা এক্সাম হলে। আচ্ছা, তারপর আমরা অনুশীলনীতে গিয়েও একটু দেখতে পারবো যে ছক পূরণের আমাদের কি অবস্থা, আমরা কেমন সলভ করতে পারছি কিনা। তারপর আমাদের অ্যাপে পিডিএফ সলিউশন দেওয়া আছে এই শক্তি অধ্যায়ের, যে অনুশীলনী বইটি রয়েছে সেখানে এই অধ্যায়ের সাথে কানেক্টেড যে অধ্যায়টি রয়েছে অনুশীলনী বইয়ে। তো আজকের এই টপিকটি এখানে শেষ করছি, এর পরের অধ্যায়ে যাব আমরা। তো দ্বিতীয় অধ্যায়ের পরে তৃতীয় অধ্যায়টি বোধহয় আছে তোমাদের সিলেবাসে, দেখে নিচ্ছি। পরের অধ্যায়টি হলো পরমাণুর গঠন, এটি দেখব আমরা। এখানে কি কি রয়েছে?
পরমাণুর গঠন, পারমাণবিক সংখ্যা, ভর সংখ্যা, তারপর পরমাণুতে ইলেকট্রনের ধারণা, আয়ন কিভাবে গঠিত হয়, ক্যাটায়ন অ্যানায়ন, ক্যাটায়ন অ্যানায়নের সাহায্যে রাসায়নিক সংকেত নির্ধারণ। এগুলো কিন্তু অনেক ইম্পর্টেন্ট টপিক, এগুলো থেকে অবশ্যই পরীক্ষায় প্রশ্ন আসবে, সম্ভাবনা অনেক বেশি। এরপর আছে আইসোটোপের ধারণা এবং আমাদের জীবনে আইসোটোপের গুরুত্ব। তো এই জিনিসগুলো থেকে প্রশ্ন আসার সম্ভাবনা অনেক বেশি। পরমাণুর গঠন কি আমরা জানি, পরমাণু কিভাবে গঠিত হয়, পরমাণু কি সেটা আমরা জানি, মৌলিক পদার্থের ক্ষুদ্রতম কণা, সেটি কিভাবে গঠিত, কি কি নিয়ে, সেগুলো দেখতে হবে। পরমাণুর মধ্যে এই 3টি কণা থাকে, ইলেকট্রন, প্রোটন, নিউট্রন। এদেরকে আমরা ই, পি ও এন দ্বারা প্রকাশ করি। তারপরে হচ্ছে পরমাণুর কেন্দ্রে থাকে নিউক্লিয়াস, আর এই নিউক্লিয়াসে থাকে হচ্ছে প্রোটন ও নিউট্রন, আর বাইরে থাকে হচ্ছে আমার ইলেকট্রনগুলো, আর ইলেকট্রন নেগেটিভ চার্জ যুক্ত। তো প্রোটন হচ্ছে পজিটিভ চার্জ যুক্ত, আর নিউট্রনের হচ্ছে কোনো চার্জ নেই, নিউট্রনের কোনো চার্জ নেই। তো তাহলে এইভাবে থাকে, আর ইলেকট্রন বাইরে বৃত্তাকার পথে ঘোরাঘুরি করে। পরমাণু কেন্দ্রে অবস্থিত নিউক্লিয়াস এবং নিউক্লিয়াসের বাইরে হচ্ছে কি থাকে, ইলেকট্রন ঘূর্ণায়মান থাকে। এরপর আমরা দেখব পরমাণু এবং পারমাণবিক মডেলের ধারণা, উৎপত্তি ও বিকাশ। পরমাণুতে মানে কি কি থাকে, পরমাণুর যে গঠন, সেটা নিয়ে বিজ্ঞানীরা কিছু ধারণা প্রকাশ করেন, মতবাদ প্রকাশ করে যে এটা এইভাবে থাকে, ওইটা বোধহয় ওইভাবে থাকে। তো সেইগুলোকে বলা হয় হচ্ছে পারমাণবিক মডেল। তো এগুলো তোমরা একটু পড়ে নিবে, এখানে কিছু এমসিকিউ থাকতে পারে। তারপর পারমাণবিক সংখ্যা, ভর সংখ্যা, এটা ইম্পর্টেন্ট, এগুলো নির্ণয় করা যেতে পারে। পারমাণবিক সংখ্যা একে জেড দ্বারা প্রকাশ করা হয়। পারমাণবিক সংখ্যাটা কি, প্রোটনের যে সংখ্যাটা, প্রোটনের নাম্বার অফ প্রোটন, সেটাই হচ্ছে পারমাণবিক সংখ্যা, একে জেড দ্বারা প্রকাশ করা হয়। অর্থাৎ তোমাকে বলতে পারে যে জেড ইকুয়াল হোয়াট। তারপর হচ্ছে একই মৌলের বিভিন্ন পরমাণুর সমান সংখ্যক প্রোটন থাকে, তাদের পারমাণবিক সংখ্যাও একই হয়। একই মৌলের বিভিন্ন পরমাণুর সমান সংখ্যক প্রোটন থাকে, তবে তাদের, আর সেগুলোই হচ্ছে কি আমার আইসোটোপ। ভিন্ন ভিন্ন মৌলের পরমাণুসমূহের পারমাণবিক সংখ্যা ভিন্ন, এর কারণে একটি মৌল থেকে অন্য কোনো মৌলকে আলাদা করা যায়। ভিন্ন ভিন্ন মৌলের পরমাণুসমূহের পারমাণবিক সংখ্যা ভিন্ন, হ্যাঁ, আমরা পারমাণবিক সংখ্যা দেখে বুঝতে পারি এটি কোন পরমাণু। তারপর হচ্ছে আচ্ছা ভর সংখ্যা কি, ভর সংখ্যা হচ্ছে ডিপেন্ড করে কিসের উপর, যে নিউক্লিয়াসটা পরমাণুর কেন্দ্রে, ওখানে কি থাকে, নিউট্রন প্লাস প্রোটন। তো ভর সংখ্যাকে আবার এ দ্বারা প্রকাশ করা হয়, পারমাণবিক সংখ্যাকে জেড দ্বারা, একে এ দ্বারা প্রকাশ করা হয়। যেমন কার্বন পরমাণুতে 6টি প্রোটন 6টি নিউট্রন রয়েছে, কাজে কার্বনের ভর সংখ্যা কি, এই এন প্লাস মানে নিউট্রন প্লাস প্রোটন কত হয়, 6টি নিউট্রন 6টি প্রোটন, তাহলে কত হয় 12। হ্যাঁ, তাহলে কার্বনের ভর সংখ্যা হচ্ছে 12, কার্বনের এ হচ্ছে 12। তারপর কি একই মৌলের পরমাণু সমূহের প্রোটন সংখ্যা একই থাকলেও নিউট্রন সংখ্যা আলাদা হতে পারে। তাহলে প্রোটন সংখ্যা একই থাকলেও নিউট্রন আলাদা থাকে, সেগুলোকে আমরা কি বলি, সেগুলোকে আমরা বলি আইসোটোপ। যেহেতু প্রোটন ও নিউট্রন উভয়ই পরমাণুর নিউক্লিয়াসে থাকে, তাদেরকে একত্রে নিউক্লিয়ন বলা হয়। আচ্ছা, তাহলে কি নিউট্রন আর প্রোটনের সংখ্যাকে একসাথে কি বলা হয়, নিউক্লিয়ন, যেটা হচ্ছে এর ভর সংখ্যা এ। যদি কোনো পরমাণুর পারমাণবিক সংখ্যা, ভর সংখ্যা জানা থাকে, তাহলে পরমাণুর নিউট্রন সংখ্যা জানা যায়। অবশ্যই তুমি যদি পারমাণবিক সংখ্যাও জানো আর ভর সংখ্যাও জানো, তাহলে তুমি অবশ্যই নিউট্রন সংখ্যাও বের করতে পারবে। কিভাবে, এটা থেকে জাস্ট এটা বিয়োগ করবে, এ মাইনাস পি করলেই তুমি এন পেয়ে যাবা। উদাহরণ দেওয়ার জন্য বলা যায়, কোনো একটি পরমাণুর পারমাণবিক সংখ্যা Z9, ভর সংখ্যা এত হলে পরমাণুতে 9টি প্রোটন সংখ্যা এবং 10টি নিউট্রন সংখ্যা রয়েছে। ঠিক আছে, ভর সংখ্যাও যদি জানি, প্রোটন সংখ্যাও যদি জানি, তাহলে নিউট্রন সংখ্যা বের করে ফেলা যায় এইভাবে বিয়োগ করে। পরমাণুর প্রকাশ কি দ্বারা হয়, প্রতীক দ্বারা, এটা আমরা জানি। এই যে কার্বনকে যেমন সি দ্বারা প্রকাশ করা হয়, এটার বাম দিকের উপরে থাকে হচ্ছে কি ভর সংখ্যা এ, আর নিচে থাকে হচ্ছে পারমাণবিক সংখ্যাটি জেড। আর এখানেও থাকে, সেগুলো আমরা পরে শিখবো, যোজনী থাকে, হ্যাঁ যোজনী থাকে এখানে, এখানে থাকে। আচ্ছা, এগুলো আমরা দেখব।
আইসোটোপ, আইসোটোপ কি? আইসোটোপের শেষে একটি প আছে, মনে রাখার জন্য। প দিয়ে হচ্ছে কি? প্রোটন। তো যাদের যেসব মৌলের প্রোটন সংখ্যা একই, নিউট্রন সংখ্যা ভিন্ন, তাদেরকে আইসোটোপ বলে। অর্থাৎ একই মৌলের ভিন্ন ভিন্ন কি থাকতে পারে? নিউট্রন সংখ্যা থাকতে পারে। যেমন এখানে এই হাইড্রোজেন পরমাণুর 3টি আইসোটোপ, এদের প্রোটন সংখ্যা কিন্তু এক সবগুলোরই। হাইড্রোজেনের প্রোটন সংখ্যা আমরা জানি কি? 1। কিন্তু এদের কি কি ভিন্ন? নিউট্রন সংখ্যা। তারপর হচ্ছে যে এই যে যেমন এখানে প্রতিটি পরমাণুতে ইলেকট্রন আছে, কিন্তু পরমাণু হাইড্রোজেনের সংখ্যা একটি নিউট্রনও থাকে, যার কারণে ভর সংখ্যা 2। শুধু তাই নয়, কিছু সংখ্যক হাইড্রোজেন পরমাণুতে একটি পরমাণুর সঙ্গে 2টি নিউট্রনও থাকে, তখন হয়ে যায় কি? ভর সংখ্যা 3। তো এভাবে আর কি। তাহলে কি হাইড্রোজেনের 3টি আইসোটোপ রয়েছে, সেগুলো এখানে দেয়া। হাইড্রোজেন, ডিউটেরিয়াম, ট্রিটিয়াম। যদিও সাধারণত একটি পরমাণুর আইসোটোপের নাম ভিন্ন ভিন্ন হয় না, তাদের ভিন্ন ভর সংখ্যা দিয়ে আলাদা করা হয়। যেমন কার্বনেরটি, কার্বন 14 একটি আইসোটোপ। হ্যাঁ, তারপর হচ্ছে যে হাইড্রোজেনের বেলায় অন্য দুটি আইসোটোপের জন্য ডিউটেরিয়াম ও ট্রিটিয়াম, এই দুটি ভিন্ন নাম প্রচলিত। ঠিক আছে। তারপর কার্বনেরটি কি আছে? কার্বনের ভর সংখ্যা হচ্ছে 12 হয়, 13 হয়, 14 হয়। তো এইভাবে কার্বনের আইসোটোপ 3টি হচ্ছে কার্বন 12, 13, 14। আচ্ছা, আইসোটোপের ধর্ম, তাদের কিছু ব্যবহার। আইসোটোপ ব্যবহার করে আমরা অনেক কিছুই করে থাকি। বিভিন্ন চিকিৎসা ক্ষেত্রে ব্যবহৃত হয়, কৃষি ক্ষেত্রে ব্যবহৃত হয়। দেখি আমরা বৈশিষ্ট্য ধর্মগুলো আগে জেনে নিই, তারপর ব্যবহার দেখব। কোনো নির্দিষ্ট মৌলের বিভিন্ন আইসোটোপে সমান সংখ্যক ইলেকট্রন প্রোটন থাকে, তাই তাদের সবকটিতে ইলেকট্রন বিন্যাস এক হয়। মূলত ইলেকট্রন বিন্যাসই কোনো মৌলের সব ধরনের বৈদ্যুতিক রাসায়নিক ধর্মের জন্য দায়ী। হ্যাঁ, ইলেকট্রন বিন্যাস থেকে আমরা অনেক কিছু বুঝতে পারি। বিদ্যুৎ পরিবাহিতা বুঝতে পারি, ধাতু নাকি অধাতু বুঝতে পারি, আকার বুঝতে পারি। আইসোটোপের নিউক্লিয়াসে নিউট্রন সংখ্যার ভিন্নতা থাকায় তাদের ভৌত ধর্ম একটু আলাদা হয়। মৌলের যে আইসোটোপটি অন্যগুলোর তুলনায় বেশি স্থিতিশীল, সেটিকে প্রকৃতিতে বেশি পরিমাণে পাওয়া যায়। আচ্ছা, এগুলো একটু পড়ে নিতে হবে। তারপর ব্যবহারগুলো তুমি একটু পড়ে নিবে, এগুলো কিন্তু বড় প্রশ্নে আসে। এই ব্যবহারগুলো একটু নিজেদের পড়ে নিতে হবে। তেজস্ক্রিয় আইসোটোপের ক্ষতিকর প্রভাব, ক্ষতিকর প্রভাবও কিন্তু তোমাদের বড় প্রশ্নে আসতে পারে। তারপর হচ্ছে পরমাণুতে ইলেকট্রন বিন্যাসের নিয়ম, এটা ইম্পর্টেন্ট। তো ইলেকট্রন বিন্যাসের নিয়মগুলো জানলে আমরা যে কোনো মৌলের জন্য ইলেকট্রন বিন্যাস করতে পারবো। অর্থাৎ সেই মৌলটিতে, যেমন আমি যদি সালফার চিন্তা করি বা যে কোনো একটি চিন্তা করি, তো তার ইলেকট্রনগুলো কিভাবে বিন্যস্ত থাকে তা আমরা এঁকে ফেলতে পারবো, প্লাস জানবো। এবার মেধাবীর সুপারনোভা অ্যাপ থেকে এই টপিক রিলেটেড অ্যানিমেটেড ভিডিওটি দেখে আসবো। পরমাণুতে ইলেকট্রন কিভাবে বিন্যস্ত থাকে এবং ইলেকট্রন বিন্যাস ও মৌলের ধর্ম। পরমাণুতে ইলেকট্রন কিভাবে বিন্যস্ত থাকে? পরমাণুতে ইলেকট্রন নিউক্লিয়াসকে কেন্দ্র করে ঘুরে এবং তাদের সুনির্দিষ্ট কক্ষপথ রয়েছে। এখন প্রশ্ন হলো, একটি কক্ষপথে কয়টি ইলেকট্রন থাকবে? মনে করো নিউক্লিয়াসকে কেন্দ্র করে 4টি কক্ষপথ আছে, তাহলে কক্ষপথগুলোতে 2n² সূত্রানুযায়ী ইলেকট্রন বিন্যাস থাকে, যেখানে n is equal to 1, 2, 3। এখন n is equal to 1 হলে প্রথম কক্ষপথটিতে মোট ইলেকট্রন থাকবে 2n² is equal to 2 into 1 whole square is equal to 2, n is equal to 1। দ্বিতীয় কক্ষপথটিতে মোট ইলেকট্রন থাকবে 2n² is equal to 2 into 2 whole square is equal to 8, n is equal to 2। তৃতীয় কক্ষপথটিতে মোট ইলেকট্রন থাকবে 2n² is equal to 2 into 3 whole square is equal to 18, n is equal to 3। চতুর্থ কক্ষপথটিতে মোট ইলেকট্রন থাকবে 2n² is equal to 2 into 4 whole square is equal to 32, n is equal to 4। কক্ষপথগুলোকে শক্তি স্তরও বলা হয়। এখন আমরা চিত্রের সাহায্যে ইলেকট্রন বিন্যাস বুঝাবো। সোডিয়ামের একটি পরমাণুতে 11টি ইলেকট্রন, 11টি প্রোটন, 12টি নিউট্রন থাকে। অর্থাৎ প্রথম কক্ষপথে 2টি, দ্বিতীয় কক্ষপথে 8টি এবং তৃতীয় কক্ষপথে 1টি থাকবে। তো নিয়মগুলো দেখি।
একটি কক্ষপথে সর্বোচ্চ ইলেকট্রন সংখ্যা হলো 2n²। এটা একটা সূত্র যে সর্বোচ্চ ধারণ ক্ষমতা কোথায়, একটি কক্ষপথে। যেমন এটি একটি কক্ষপথ, এটি একটি কক্ষপথ, এটি একটি কক্ষপথ। হ্যাঁ, তো এগুলোর ইলেকট্রন ধারণ ক্ষমতা জানতে পারি। তো এন হচ্ছে কি, এখানে এন হলো কক্ষপথের ধারাবাহিক সংখ্যা। যেমন এটি হচ্ছে 1 নাম্বার কক্ষপথ, এটি 2 নাম্বার, এটা 3 নাম্বার এবং এটি 4 নাম্বার, এভাবে। তো তাহলে আমি যদি এটারটা বের করতে চাই, এখানে মোট কয়টি ইলেকট্রন রাখা যায় বা থাকতে পারে, বা 3 নাম্বারটি যদি দেখি তাহলে কি হবে, 2n²। এন কত তাহলে 3 নাম্বারের জন্য 3, আর তাহলে এন যদি 3 হয়, n² করলে কত হয় 9। তাহলে 2 × 9 সমান কত হয় 18। তাহলে তৃতীয় কক্ষপথে 18টি ইলেকট্রন থাকতে পারবে। এভাবে নির্ণয় করব। তারপরে এটা বের করে দেখানো হয়েছে যে প্রথমটিতে কয়টি, 2টি থাকতে পারে, দ্বিতীয়টিতে সর্বোচ্চ 8টি, তৃতীয়টিতে সর্বোচ্চ 18টি থাকবে। এর কম থাকতে পারবে কিন্তু বেশি পারবে না। তারপর পূর্ববর্তী কক্ষপথ সম্পূর্ণভাবে পূরণ না হওয়া পর্যন্ত নতুন অরবিট বা কক্ষপথ শুরু হতে পারে না। হ্যাঁ, ইলেকট্রন ধারাবাহিকভাবে যায়, প্রথমে এটাতে, তারপর এখান থেকে এখানে, তারপর এখান থেকে এখানে, তারপর এখান থেকে এখানে। এটা আগে ফিল আপ করে যেতে হবে। নিম্ন শক্তি স্তরগুলো আগে পূরণ করে যেতে হবে। আচ্ছা, এসব কক্ষপথকে শক্তি স্তর বলা হয়। এই যে এক একটিকে শক্তি স্তর 1, 2, 3 এভাবে। তারপর হচ্ছে লিথিয়াম পরমাণুতে 3টি ইলেকট্রন আছে, তাদের মধ্যে 2টি ইলেকট্রন প্রথম কক্ষপথে এবং তৃতীয় ইলেকট্রনটি দ্বিতীয় কক্ষপথে থাকে, যার পাশের ছবিতে দেখানো হয়েছে। আচ্ছা, হ্যাঁ, কারণ প্রথমটিতে 2টির বেশি থাকতে পারবে না, আমরা দেখেছি। তো তৃতীয়টি কোথায় থাকবে, তার পরেরটিতে। হ্যাঁ, তো পরেরটিতে এই জন্য একটি রয়েছে। এভাবে আমরা ইলেকট্রন বিন্যাস করতে পারবো। এরপর মৌলের ইলেকট্রন বিন্যাস, পারমাণবিক সংখ্যা এবং প্রতীক সহ নিচের ছকে বাম পাশে দেখানো হয়েছে। আচ্ছা, দেখি। হিলিয়ামের পারমাণবিক সংখ্যা 2 আর ইলেকট্রন বিন্যাস কি 2, মানে কি তাহলে একটি কক্ষপথে আছে ইলেকট্রন হিলিয়ামের, কারণ কি মাত্র আছেই 2টি, তাহলে প্রথম কক্ষপথে কভার হয়ে গেছে। তারপর নাইট্রোজেনের পারমাণবিক সংখ্যা 7 আমরা জানি, অক্সিজেনের 8। তো ওভাবে আমরা লিখছি, কমা দিয়ে বোঝানো হচ্ছে যে প্রথম শক্তি স্তর, দ্বিতীয় শক্তি স্তর, তৃতীয় শক্তি স্তর, এভাবে। নাইট্রোজেনের যেহেতু 7টি, তাহলে প্রথমটিতে 2টি থাকতে পারবে এবং পরেরটির ধারণ ক্ষমতা হচ্ছে 8, সেখানে আমরা 5টি নিচ্ছি। তারপর অক্সিজেনেরও প্রথমটিতে 2টি আর পরেরটিতে 6টি। ক্লোরিনের হচ্ছে কি 17টি, তাহলে প্রথমটিতে 2টি, পরেরটিতে 8টি। 8টি ক্যাপাসিটি ছিল, মানে সর্বোচ্চ ধারণ ক্ষমতা ছিল 8টি, তাই 8টি নিয়েছে। আর লাস্টেরটিতে 7টি রেখেছে, কারণ আমার লাগবে 17টি, তাহলে 2 + 8 10 হলো, লাগবে আরও 7টি, তাই 7টি হচ্ছে থার্ড শেলে চলে গেছে, থার্ড শক্তি স্তরে চলে গেছে। আচ্ছা, তাহলে এটা দেখলাম। আর এদের প্রতীক তো দেখছি, এগুলো হচ্ছে নিজেকে একটু করতে হবে, নিজে প্র্যাকটিস করবে। যেমন সালফারটা যদি আমরা দেখি, সালফারের হচ্ছে 16, প্রথমটাতে 2টি দিব, তারপরেরটিতে 8টি দেওয়া যাবে, তাহলে 8 + 2 10, লাস্টেরটিতে কয়টি লাগবে আর 6টি, 16টি হয়ে গেছে। তারপর আর্গনের কি 2, 8, তারপর হচ্ছে 8টি লাগবে, 8, লাস্টেরটিতে 8টি রয়েছে। আচ্ছা, মৌলের ইলেকট্রন বিন্যাস ও তাদের ধর্ম। ইলেকট্রন বিন্যাস দেখে কিন্তু তাদের ধর্ম বোঝা যায়, সেটা আমরা দেখব। তো ইলেকট্রন বিন্যাস থেকে আমরা বুঝতে পারি যে সেটি কি নিষ্ক্রিয় নাকি ধাতু, অধাতু, তারপর হচ্ছে বিদ্যুৎ পরিবহন করবে কি করবে না, তারপর হচ্ছে আরও কিছু বোঝা যায়, কারণ অনেক অনেক বৈশিষ্ট্য রয়েছে, গলনাঙ্ক, স্ফুটনাঙ্ক পদার্থের, সেগুলো বোঝা যায়। তো এর জন্য আমাদের জানতে হবে কি পারমাণবিক সংখ্যা কত, কোন মৌলের পারমাণবিক সংখ্যা কত, সেটা আমরা দেখব কিভাবে মনে রাখা যায়। আগে একটু দেখি ইলেকট্রন বিন্যাস থেকে কিভাবে মৌলের ধর্ম জানা যায়। যেসব মৌলের ইলেকট্রন বিন্যাসে শেষ কক্ষপথটি কি সম্পূর্ণরূপে পূর্ণ হয়ে যায়, যেমন কার, হিলিয়ামের হয়েছে 2টি ছিল, 2টি, মানে এর ক্যাপাসিটি হাইয়েস্ট 2 ছিল, 2টি নিয়ে নিয়েছে। তারপর হচ্ছে আর কার শেষ কক্ষপথ, আর্গনের হচ্ছে লাস্টটিতে কয়টি, 8টি দেওয়া যেত, কারণ কি 2n², তাই না, তৃতীয় 2 গুণন তৃতীয় কক্ষপথে। আচ্ছা, এটা পূর্ণ না, এখানে মনে হয় কত 18টি দেওয়া যেত, কিন্তু এখানে অক্টাল পূর্ণ, মানে 8টি যদি থাকে সেটা হচ্ছে পূর্ণ, থাকলেও হচ্ছে কি হয় নিষ্ক্রিয় হয়, আবার অক্টাল পূর্ণ হলেও সেটাকেও নিষ্ক্রিয় বলা হয়। নিষ্ক্রিয় মানে কি, এই মৌলটি কোনো কাজ করবে না, মানে কি মৌলের কাজ কি, ধর্ম কি, কারোর সাথে যুক্ত হয়ে কোনো যৌগ গঠন করা, অণু গঠন করা। তো তখন কি হবে,
মৌলটি নিষ্ক্রিয় থাকবে, অর্থাৎ কারোর সাথে যুক্ত হবে না, সে স্বাধীন অবস্থায় থাকবে, সেটাকে নিষ্ক্রিয় বলা হয়। আর নিষ্ক্রিয় কখন হবে? যখন শেষ শক্তি স্তরটি সম্পূর্ণ রূপে পূর্ণ থাকে ইলেকট্রন দ্বারা। আবার হচ্ছে যদি অক্টাল হয়। তো এক্ষেত্রে হিলিয়াম আর আর্গন হচ্ছে নিষ্ক্রিয়। নিয়নও আছে, নিয়ন এখানে দেয়া নেই, নিয়নও হচ্ছে নিষ্ক্রিয়। এরকম নিষ্ক্রিয় গ্যাস আছে 6টি বা 7টি, হ্যাঁ, আমাদের যে 118টি মৌল রয়েছে তার মধ্যে, সেগুলো আমরা দেখব পরবর্তীতে। এরপর হচ্ছে কি ধাতু নাকি অধাতু, সেটাও আমরা বুঝতে পারবো কিভাবে? সর্বশেষ শক্তি স্তরে যদি অল্প সংখ্যক ইলেকট্রন থাকে, তার ধর্ম কি থাকবে? ইলেকট্রনগুলো চাইবে যে অন্য কাউকে দিয়ে দিতে, মানে সেই মৌল চাইবে যে ইলেকট্রনগুলো অন্য কাউকে দিয়ে সেও নিষ্ক্রিয় হয়ে যেতে, মানে মৌল চাই হচ্ছে যে মুক্ত বা স্বাধীন থাকতে, নিষ্ক্রিয় থাকতে। তো সেজন্য সে চাইবে কি এগুলোকে অন্য কোথাও দিয়ে নিজে পরিপূর্ণ হয়ে যাওয়া, লাস্ট কক্ষপথটি পরিপূর্ণ থাকা, অর্থাৎ যেই স্তরে 1টি বা 2টি ইলেকট্রন আছে তাদেরকে অন্য মৌলের কাছে দিয়ে মানে যুক্ত হওয়ার জন্য নিষ্ক্রিয় বা স্বাধীন হয়ে যায়। তো এইভাবে আর কি ধাতু অধাতু বোঝা যায়। যাদের হচ্ছে শেষ কক্ষপথে 1টি বা 2টি ইলেকট্রন থাকে, অর্থাৎ প্রায় মুক্ত অবস্থায় ইলেকট্রন থাকে, তাদেরকে ধাতু বলে। আর অধাতু তাহলে কোনটি হবে? যাদের মোটামুটি পরিপূর্ণ থাকে শেষ কক্ষপথ, মানে কম থাকে কিন্তু পূর্ণ থাকে না, বাট বেশি থাকে ইলেকট্রন মোটামুটি। আর পরিবাহিতা কি? আমরা জানি যে যারা ইলেকট্রন পাস করতে পারে তারাই হচ্ছে পরিবাহী। তারা কারা? ধাতু। আর অধাতু কারা? অপরিবাহী। আবার হচ্ছে কিছু আছে অর্ধপরিবাহী, সেগুলোকে সেমিকন্ডাক্টর বলে। এগুলো জানার জন্য বলা। এই তো নিয়ন গ্যাসের হচ্ছে কি সর্বশেষ কক্ষপথে অক্টাল পরিপূর্ণ, অর্থাৎ দ্বিতীয় কক্ষপথ সম্পূর্ণরূপে পূর্ণ হয়েছে। তারপর আয়ন সৃষ্টি। আয়ন কি? ওই যে ইলেকট্রন ত্যাগ করে দেয়, ত্যাগ করে দিয়ে তারা কি হয়? আয়ন হিসেবে পরিচিত হয়ে যায়। তার আগে তোমাদের জানতে হবে একটু পারমাণবিক সংখ্যাগুলো কিভাবে মনে রাখা যায়, সেটা আমরা একটু দেখব। তো এখান থেকে আমরা একটু সিকোয়েন্সটা দেখব, অথবা পিরিয়ডিক টেবিল থেকে পারমাণবিক সংখ্যা মনে রাখার উপায়টা দেখব। তো এখানে সিরিয়ালগুলো কি কি ছিল? হাইড্রোজেন প্রথমে, তারপর হিলিয়াম, তারপর লিথিয়াম, বেরিলিয়াম, বোরন, কার্বন, নাইট্রোজেন, অক্সিজেন, ফ্লোরিন, নিয়ন, এই পর্যন্ত হচ্ছে 10টি। তারপর কি আছে? সোডিয়াম, ম্যাগনেসিয়াম, অ্যালুমিনিয়াম, সিলিকন, ফসফরাস, সালফার, ক্লোরিন, আর্গন, এখান পর্যন্ত 18টি। পটাশিয়াম, ক্যালসিয়াম, স্ক্যান্ডিয়াম, টাইটানিয়াম, ভ্যানাডিয়াম, ক্রোমিয়াম, ম্যাঙ্গানিজ, আয়রন, কোবাল্ট, নিকেল, কপার, জিঙ্ক, এই পর্যন্ত হচ্ছে 30টি। তো তোমাকে হচ্ছে, যেহেতু তুমি ক্লাস 8-এ পড়ো, তুমি আপাতত 18 পর্যন্ত মনে রাখলেও বোধহয় হবে, বা হচ্ছে 20 পর্যন্ত মনে রাখতে পারো। তো এই জন্য তুমি করবা কি, এভাবে সিকোয়েন্সটা নিজে নিজে লিখে লিখে প্র্যাকটিস করে করে মনে রাখবে। যে এখন তো ফাইনাল চলে আসছে, এটা হয়তো বছরের শুরুতেই বা তোমার পড়া শুরু করার আগে এইভাবে মুখস্থ রাখা উচিত। হাইড্রোজেন, হিলিয়াম, লিথিয়াম, বেরিলিয়াম, বোরন, কার্বন, নাইট্রোজেন, অক্সিজেন, ফ্লোরিন, নিয়ন। তারপর হচ্ছে সোডিয়াম, ম্যাগনেসিয়াম, অ্যালুমিনিয়াম, সিলিকন, ফসফরাস, সালফার, ক্লোরিন, আর্গন। আচ্ছা, এরপরে হচ্ছে পটাশিয়াম, ক্যালসিয়াম, এদেরকে যদি মনে রাখো। তো এখানে হচ্ছে 20টি আছে, এই 20টি মৌল যদি তুমি মনে রাখতে পারো, হ্যাঁ, তাহলে তোমার মোটামুটি হয়ে যাবে, প্রশ্ন অ্যান্সার করতে পারবে। 1 2 3 4 5 6 7 8 9 10, মানে এইভাবে সিরিয়ালগুলো একটু রাখলে, মানে তুমি যদি এইভাবে মনে রাখো তাহলেই হবে। সিরিয়ালটা মনে রাখলে তো তুমি এইভাবে বুঝতে পারবে যে কে কত নাম্বার। নিয়ন, ঠিক আছে। তো এর মধ্যে হচ্ছে যে আমরা যদি 18টি শিখি, এর মধ্যে কয়টি নিষ্ক্রিয় গ্যাস আছে যাদের হচ্ছে সম্পূর্ণ আর কি শেষ কক্ষপথ শক্তিস্তর ইলেকট্রন দ্বারা পূর্ণ? তাহলে হিলিয়াম, নিয়ন আর হচ্ছে আর্গন, এদের হচ্ছে শেষ শক্তিস্তর ইলেকট্রন দ্বারা পূর্ণ। তাহলে তুমি একটু সিরিয়ালি মনে রাখবে 1 থেকে এই 20 পর্যন্ত, তাহলে তুমি অনেক কিছুই পারবে। আর হচ্ছে যে ক্লাস 9-এ গিয়েও হয়তো তোমার এগুলো দিয়ে হয়ে যেতে পারে, মানে এগুলো পরেও লাগবে তোমার, আস্তে আস্তে একটু বাড়াতে হবে। যখন তুমি কলেজে পড়বে তখন তুমি হয়তো 30 পর্যন্ত মনে রাখতে হতে পারে। তো হচ্ছে আর এগুলো জানলে তুমি এদের ভরও বের করে নিতে পারবে একটু ট্রিক ফলো করে। কারণ কি ভর সংখ্যা দেখা যাবে মোটামুটি এদের দ্বিগুণের সমান, পারমাণবিক সংখ্যার দ্বিগুণের সমান। যেমন হাইড্রোজেনের কি ভর সংখ্যা 2, মানে
পারমাণবিক সংখ্যাকে তো জেড দ্বারা প্রকাশ করা হয়, জেড হচ্ছে 1 আর এ হচ্ছে তাহলে কত 2। এ জেড কোথায় কোন কর্নারে থাকে দেখতে হবে একটু। তো এইভাবে হচ্ছে তুমি পারমাণবিক সংখ্যাগুলো একটু মনে রাখার চেষ্টা করবে, এইভাবে সিরিয়ালি মুখস্থ করবে যে হাইড্রোজেন, হিলিয়াম, লিথিয়াম, বেরিলিয়াম, বোরন, কার্বন, নাইট্রোজেন, অক্সিজেন, ফ্লোরিন, নিয়ন, সোডিয়াম, ম্যাগনেসিয়াম, অ্যালুমিনিয়াম, সিলিকন, ফসফরাস, সালফার, ক্লোরিন, আর্গন, পটাশিয়াম, ক্যালসিয়াম। হ্যাঁ, তাহলে তুমি হচ্ছে এদের পারমাণবিক সংখ্যা একটু মানে মুখস্থটা একটু মনে করলেই বলতে পারবে যে হচ্ছে কোনটা 18 নম্বরে কে আছে, 15 নম্বরে কে আছে, তখন পারমাণবিক সংখ্যা পারবে, পরীক্ষায় অ্যান্সার করতে পারবে। এরপর এখানে দেখতে পাচ্ছি ক্যালসিয়ামের ইলেকট্রন বিন্যাস পাওয়া যাচ্ছে এখান থেকে। প্রথম শক্তি স্তরে হচ্ছে 2টি ইলেকট্রন, তারপরটিতে 8টি, তারপরটিতে 8টি, তারপরেরটি হচ্ছে 2টি, টোটাল 20টি। এর পারমাণবিক সংখ্যা অর্থাৎ জেড সমান হচ্ছে 20, যে এখানে সিরিয়ালে দেখছি 20, হ্যাঁ, ক্যালসিয়ামের। আর তো এখানে কয়টি কক্ষপথ ব্যবহৃত হয়েছে? 4টি, N1 2 3 4। তো 3 নাম্বার কক্ষপথে, আচ্ছা এইটার একটা সিকোয়েন্স আছে, কেন হচ্ছে 18টি না ইয়ে করে এখানে চলে এলো, মানে 3 নাম্বার কক্ষপথের ইয়ে কত, ক্যাপাসিটি কত 2n², তাই না? তাহলে 18টি হওয়ার কথা ছিল, কিন্তু কেন এখানে এসে 2টি ইলেকট্রন গেল? এটা হচ্ছে একটা থিওরি আছে, সেটাও আমরা দেখবো। এইভাবে মানে উচ্চ কক্ষস্তর থেকে নিম্ন কক্ষস্তরে যায় না, নিম্ন শক্তি স্তরগুলো হয়ে উচ্চ শক্তি স্তরে যায়। আচ্ছা, এরপর দেখব, তো আমরা এখানে ছিলাম, তো এখানে আবার চলে আসলাম। পারমাণবিক সংখ্যা তাহলে কিভাবে মনে রাখতে হবে বা কেন লাগবে সেটা দেখে আসলাম। এবার হচ্ছে আমরা দেখব আয়ন কিভাবে সৃষ্টি হয় বা কেন। আয়ন কি? আয়ন হচ্ছে যখন কোনো পরমাণু সর্ববহিস্থ শক্তিস্তর থেকে এক বা একাধিক ইলেকট্রন ত্যাগ করে নিকটতম নিষ্ক্রিয় গ্যাসের মতো স্থিতিশীল ইলেকট্রন বিন্যাস লাভ করে, তখন সেটি পজিটিভ চার্জযুক্ত আয়নে পরিণত হয়। এই ধরনের আয়নকে ক্যাটায়ন বলা হয়। আচ্ছা, আয়ন মানেই হচ্ছে সে হয় ইলেকট্রন গ্রহণ করবে বা ত্যাগ করবে, হয় সে গ্রহণ করবে বা হচ্ছে ত্যাগ করবে। তো কি হবে, যে হচ্ছে ইলেকট্রন ত্যাগ করবে সে পজিটিভ আয়নে পরিণত হবে, আর যে গ্রহণ করবে সে নেগেটিভ আয়নে পরিণত হবে। এক্ষেত্রে আয়নটা তাহলে কি, এই যে চার্জযুক্ত অবস্থায় থাকে সেটাই হচ্ছে আয়ন। আয়ন তাহলে কারা? যারা ইলেকট্রন গ্রহণ বা ত্যাগ করে তারা। তা হচ্ছে নর্মাল অবস্থায় কি একটা মৌল যেমন হাইড্রোজেন থাকলো, তো সে কি করবে, হয় ইলেকট্রন গ্রহণ করবে বা ত্যাগ করবে। সো যখন সে ইলেকট্রন ত্যাগ করবে, অর্থাৎ তার যে একটি ইলেকট্রন ছিল তা ত্যাগ করলে সে H+ আয়নে পরিণত হবে। এই যে এই চার্জযুক্ত অবস্থা সেটাই হচ্ছে আয়ন। তাহলে যেসব পরমাণু ইলেকট্রন গ্রহণ বা ত্যাগ করে তারাই হচ্ছে আয়ন। আর আয়ন দুই ধরনের হয়, একটি হচ্ছে ক্যাটায়ন আর একটা হচ্ছে অ্যানায়ন। ক্যাটায়ন কারা? যারা পজিটিভ চার্জযুক্ত, আর অ্যানায়ন কারা? যারা ইলেকট্রন গ্রহণ করে নেগেটিভ চার্জে পরিণত হয়, তারা হচ্ছে অ্যানায়ন। আর কখন করে তারা? এটা যখন পরস্পর যুক্ত হয়, একটি যৌগ গঠন করতে চায়। যেমন H2O গঠনের সময় হাইড্রোজেন কি করবে, তার ইলেকট্রন কি করবে, অক্সিজেনকে দিয়ে দেয়, আর অক্সিজেন কি করে, তার থেকে ইলেকট্রন গ্রহণ করে নেয়, মানে যেটা দিল সেটা গ্রহণ করে নেয়। গ্রহণ করে অক্সিজেন নেগেটিভ আয়নে পরিণত হয়, আর হাইড্রোজেন হচ্ছে পজিটিভ আয়নে পরিণত হয়। পরে তারা হচ্ছে যুক্ত হয়ে পানির অণু গঠন করে। আবার যদি সোডিয়াম ফ্লোরাইডের ব্যাপারটা দেখি, কি করে, সোডিয়াম কততে আছে, আর তারা কি গ্রহণ করবে না ত্যাগ করবে সেটাও ডিপেন্ড করে কি তোমার এই পারমাণবিক সংখ্যার উপর, যেটা তোমরা শিখে আসলে। নিয়ন কততে ছিল? নিয়ন ছিল হচ্ছে 10-এ, তারপরে ছিল কে, সোডিয়াম। তাহলে সোডিয়াম কি চাইবে, তার ইলেকট্রন একটি ত্যাগ করে সে নিয়নের মতো ইলেকট্রন বিন্যাস পেতে। নিয়নের ইলেকট্রন বিন্যাস কি ছিল, পরিপূর্ণ ছিল, লাস্ট কক্ষপথটি ইলেকট্রন দ্বারা পরিপূর্ণ ছিল, ফলে কি সে স্বাধীন ছিল, নিষ্ক্রিয় ছিল। তো সবাই চায় নিষ্ক্রিয় বা স্বাধীন থাকতে, তো এই জন্য কি করে, সোডিয়াম তার ইলেকট্রনটি ত্যাগ করে নিয়নের মতো, মানে সোডিয়ামের 11টি ইলেকট্রন ছিল, সে একটি দিয়ে 10-এর মতো নিয়নের মতো ইলেকট্রন বিন্যাস লাভ করতে চায়, ফলে সে স্বাধীন হতে পারে। তো এই জন্য হচ্ছে সে ইলেকট্রন দিয়ে কি করবে, Na+ আয়নে পরিণত হয়, তাহলে সে একটি ইলেকট্রন দিয়ে দিল। এরপর কি করলো, ফ্লোরিন। ফ্লোরিন কার কাছে আছে, ফ্লোরিন হচ্ছে নিয়নের আগে 9। ফ্লোরিন আবার চাইবে কি, একটি ইলেকট্রন গ্রহণ করে নিয়নের মতো হয়ে যেতে। তো তখন হচ্ছে ফ্লোরিন একটি গ্রহণ করে F- হয়। আমরা জানি কি, গ্রহণ করলে নেগেটিভ, গ্রহণ মানে কি তার কিছু নাই, গরিব, এরকম কিছু আর কি।
তো নেগেটিভ আর হচ্ছে নিয়নের মতো হয়ে গেল। তো তখন সে ফ্লোরিন হচ্ছে F মাইনাস আয়নে পরিণত হলো আর সোডিয়াম প্লাস আয়নে পরিণত হলো। এরপর হচ্ছে এরা যুক্ত হয়ে কি NaF যৌগ গঠন করলো, সোডিয়াম ফ্লোরাইড, যার নাম সোডিয়াম ফ্লোরাইড। দাঁতের ক্ষয় রোধ করার জন্য এটি পানিতে এবং টুথপেস্টে ব্যবহার করা হয়। এটা একটি লবণ, সোডিয়াম ফ্লোরাইড। আচ্ছা, ক্যাটায়ন ও অ্যানায়নের সাহায্যে যৌগের রাসায়নিক সংকেত লেখার নিয়ম। ক্যাটায়ন ও অ্যানায়ন ব্যবহার করে আর কি কিভাবে যৌগ গঠন হয় সেটা সংকেত দেওয়া লিখতে হয়, তাই না? তো সেই ক্ষেত্রে কি হয়, তোমরা যদি সোডিয়াম ফ্লোরাইডের মতো কোনো আয়নিক যৌগের নাম জানো তাহলে তার রাসায়নিক সংকেতও লিখতে পারবে। যৌগটির অন্তর্ভুক্ত মৌল দুটিকে অ্যানায়ন ও ক্যাটায়ন বিভক্ত করতে হবে। কোনটি অ্যানায়ন কোনটি ক্যাটায়ন বুঝতে হবে। সেটা কিভাবে বুঝবো? ওই যে ওইভাবে 20টি মৌল যে মুখস্থ করেছি সেখানে আমরা নিষ্ক্রিয় গ্যাসগুলোর অবস্থান মনে রেখে, প্রথম নিষ্ক্রিয় গ্যাসটি কি ছিল? হিলিয়াম, তারপর ছিল নিয়ন, তারপর ছিল কি আর্গন। 20টির মধ্যে এই 3টি পড়ে। তো তাদের আশেপাশে যারা আছে তারা কি করবে? যদি কাছে থাকে ইলেকট্রন ত্যাগ বা গ্রহণ করে তাদের মতো হতে যাবে। আমরা যদি আবার ওখানে যাই, গিয়ে দেখব, এখানে দেখব হাইড্রোজেনের ধর্ম কি থাকবে সবসময়? ত্যাগ না, গ্রহণ করে না, সে আসলে ত্যাগ করে 0 হতে চায়, শূন্য থাকাও হচ্ছে তার জন্য স্থিতিশীল নিষ্ক্রিয় অবস্থা। তারপর হচ্ছে যে আর কি আছে, লিথিয়াম চাইবে সে ত্যাগ করে ইয়ে করতে, বেরিলিয়ামও চাইবে এদিকে যেতে, এতগুলোই ত্যাগ করতে চাইবে কারণ তার জন্য কি নিয়ন দূরে, এতগুলো ইলেকট্রন না গ্রহণ করে সে চাবে তার অল্প কয়েকটি দিয়ে দিয়ে হিলিয়ামের মতো হয়ে যেতে। তারপর এরকম ফ্লোরিনও কাছে আসছে, সে চাইবে নিয়ে ইলেকট্রন গ্রহণ করে নিয়নের মতো হয়ে যেতে। অক্সিজেনও চাইবে তার 2টি ইলেকট্রন গ্রহণ করে নিয়নের মতো হয়ে যেতে। তো এরকম অ্যালুমিনিয়াম কার কাছে আছে? অ্যালুমিনিয়াম আছে হচ্ছে, সেও নিয়নের কাছেই আছে, আর্গন তার জন্য একটু হয়তো দূরে। তো এইভাবে হচ্ছে আমরা বুঝতে পারবো যে কোনটি ইলেকট্রন গ্রহণ করবে আর কোনটি ত্যাগ করবে। সেটার ভিত্তিতে আমরা খুঁজে নিব যে ক্যাটায়নকে আর অ্যানায়নকে। ক্যাটায়ন হচ্ছে যে ইলেকট্রন ত্যাগ করে পজিটিভ আয়নে পরিণত হয়, আর অ্যানায়নকে সে হচ্ছে গ্রহণ করে। এটা মনে রাখারও ট্রিক্স আছে। তো এটা বুঝলাম, অ্যানায়ন ক্যাটায়ন আমরা বুঝে নিব যে কোনটা কি। তো তাহলে ওইভাবে অ্যানায়ন ক্যাটায়ন বের করার পরে আমরা কি করব? ক্যাটায়ন বিভক্ত করে নিব। তারপর সেজন্য তোমাকে জানতে হবে কাছাকাছি পূর্ণ কক্ষপথ করার জন্য কয়টি ইলেকট্রন নিতে দেখে আসলাম, সেটা থেকে আমরা বুঝতে পারবো অ্যানায়নকে ক্যাটায়নকে। আয়ন দুটিকে কি করব? তার চার্জ সহ লিখে কোন আয়নটি কয়টি করে নিলে পুরো যৌগটি চার্জ নিরপেক্ষ হবে সেটি নির্ধারণ করা হয়। তারপর হচ্ছে কি নিচে 2টি উদাহরণ দিয়ে দেওয়া হয়েছে যে লিথিয়াম কি হবে। আমরা ধরো আয়ন দুটাকে লিখলাম, হ্যাঁ, যেমন লিথিয়ামেরটাই লিখলাম। লিথিয়াম হচ্ছে কি করে? অক্সিজেনকে ইলেকট্রন কি করবে? দিয়ে দিবে। আর অক্সিজেনের ধর্ম কি? 2টি ইলেকট্রন গ্রহণ করা। ও হচ্ছে 2টি গ্রহণ করে কার মতো হতে পারবে? অক্সিজেনের কাছে কে আছে? নিয়ন। হ্যাঁ, অক্সিজেনের ইয়ে হচ্ছে 8 পারমাণবিক সংখ্যা, তো সে তো নিয়নের কাছেই যেতে চাইবে। আচ্ছা, তো তারপরে হচ্ছে লিথিয়াম কি করবে? লিথিয়াম হচ্ছে নিয়নকে একটি দিয়ে দিতে চাইবে। একটি দিয়ে দিবে, একটি, তাহলে 1। তাহলে কি হবে? এখন তাদের মধ্যে এই সংখ্যাটাকে এক্সচেঞ্জ করলে আমরা আণবিক সংকেতটা লিখতে পারবো, রাসায়নিক সংকেত। তাহলে কি হচ্ছে সংকেতটা? অক্সিজেনের এই 2 এখানে চলে আসবে আর লিথিয়ামের 1 এখানে, তো সেটাকে আমরা লিথিয়াম অক্সাইড লিখি। লিথিয়াম 3 অক্সিজেন 8 মিলে লিথিয়াম অক্সাইড যৌগ গঠন করে। লিথিয়াম একটি ইলেকট্রন পরিত্যাগ করে কি হয়? লিথিয়াম প্লাসে পরিণত হয়, আর অক্সিজেন 2টি গ্রহণ করে O2 মাইনাস আয়নে পরিণত হয়। এটা হচ্ছে অ্যানায়ন আর এটি হচ্ছে ক্যাটায়ন। তো ক্যাটায়ন অ্যানায়ন পাশাপাশি লিখে কি করবে? তারা তাদের এই সংখ্যাটাকে এক্সচেঞ্জ করবে। 2টি লিথিয়াম পরমাণু এবং একটি অক্সিজেন পরমাণু মিলে চার্জ নিরপেক্ষ লিথিয়াম অক্সাইড যৌগ তৈরি হয়। অর্থাৎ দুজনেই এখন কি নিরপেক্ষ, নিষ্ক্রিয় হয়ে গেছে ইলেকট্রন আদান প্রদানের মাধ্যমে। ম্যাগনেসিয়াম অক্সাইডও ঠিক একইভাবে এখানে করা আছে। আমরা অ্যাপ থেকে একটু সামারিটা এই অধ্যায়ে দেখে আসব। তো এখানে আমরা পরমাণুর গঠন অধ্যায়টিতে চলে এলাম। এখানে পারমাণবিক মডেলের সামারি দেওয়া আছে, সেখানে একটি ভিডিও লিঙ্ক করা আছে, এটা দেখে নিবে। পারমাণবিক সংখ্যা, ভর সংখ্যা, আইসোটোপের ধর্মগুলো এখানে পয়েন্ট করে লেখা আছে, এগুলো একটু দেখে নিবে। ভিডিও থেকে তুমি আরো বিস্তারিতভাবে জানতে পারবে যদি আরো জানার থাকে। আর এখান থেকে আমরা এই কুইজ সেকশনগুলোতে অংশগ্রহণ করে কনসেপ্ট ক্লিয়ার হয়েছে কিনা সেটাও দেখে নিতে পারি। কুইজ মার্কস
তো আজকের এই অধ্যায়ের আলোচনা এখানেই শেষ করছি। তোমরা অনুশীলনী বইটিতে গিয়ে ছক পূরণ চেষ্টা করতে পারো। এখানে ছক পূরণের জন্য পিডিএফ দেয়া আছে, পিডিএফ সমাধান দেয়া আছে, যেটা থেকে তোমরা উত্তর চেক করে নিতে পারো, নিজেরাও চেষ্টা করে নিবে আগে। তো আজকের ক্লাস এখানেই শেষ করছি।